যে ৭১-কে যতই আপনি সামনে নিয়ে আসবেন সবচেয়ে বড় প্রবলেম হবে জামাত ইসলামের। তো এটা একদম খোলা ব্যাপার বাংলাদেশের রাজনীতিতে। তো ৭১-কে তত অ্যাভয়েড করতে চাবে জামাত ইসলামী। হ্যাপি। জি, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে সতর্ক করিনি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এ দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। সেনাপ্রধান সতর্ক করেছেন। এই সতর্কবাণী আপনি, আপনার দল বিজেপি বা অন্য দলগুলোকে তিনি সতর্ক করার পর তাদের আচরণে তারা বুঝতে পেরেছে বা জিনিসটা গ্রহণ করেছে, তাদের আচরণে তাই মনে করেন কিনা? দেখুন, এটা আসলে কার কার আচরণ ওনাদের ব্যাপার। আমি এই সেনাপ্রধানের এই কথাটাকে খুব পজিটিভলি দেখি, বিকজ আমাদের কোনোভাবেই ভুলে যাওয়া উচিত না যে ১৭ বছর আওয়ামী লীগ কী করেছে এবং কত রক্তের বিনিময়, কত কষ্টের বিনিময়, কত গণতন্ত্র হত্যার বিনিময়, কত কিছুর বিনিময় আপনারা এখানে বসে, আপনি যে টিভি চ্যানেলটা চালাচ্ছেন এটাও থাকতো না যদি টেলিভিশন যদি ওই এই ৫ই অগস্ট না ঘটনা করতো। আমি তো এখানে থাকতামই না, হয়তো দেখা যেত জেলে থাকতাম। তো আমাদের এই ছোট ছোট পলিটিক্যাল কারণে নিজেদের মধ্যে কাদাকাদি বা এই জিনিসগুলিতে ওই বিগ পারপাসটা ভুলে যাওয়া যাবে না। আমার মনে হয় সেনাপ্রধান সেই জিনিসটাই আমাদেরকে মনে করে দিয়েছেন। যেহেতু উনি রাজনীতি করেন না, উনি তো বাইরে থেকে অ্যাজ আ স্পেকটেটর উনি দেখছেন যে পলিটিক্যাল পার্টিগুলি কী করছে, কীভাবে কথা বলছে, ওই মিউচুয়াল রেসপেক্টের জায়গা চলে যাচ্ছে, যেই জিনিসটা হওয়ার সেটাই হচ্ছে। তো আমি মনে করি যে ওইটা ভুলে গেলে হবে না যে আমরা কত কষ্ট করে এই জায়গায় আসছি। সো ওই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা যাই করি না করি, যতই দাবি করি, ওই লাইনটা আমাদের ক্রস করা যাবে না। বিকজ আমরা সবাই যুদ্ধ করেছি এইখানে, আমরা সবাই যুদ্ধ করেছি, যে যার মতো যুদ্ধ করেছে। তো আমার মনে হয় সেনাপ্রধান সেই কথাটা বলেছেন এবং বাংলাদেশের মানুষের ওই গুড স্পিরিটেই এটা গ্রহণ করা উচিত। আর সার্বভৌমত্ব নিয়ে যে কথাটা আসছে সেটাকে আমি এভাবে দেখতে চাই যে আসলেই যদি আমাদের নিজেদের মধ্যে গন্ডগোল হয় তাহলে তো বাইরের অনেক শক্তি অনেক কিছু করতে পারে। সাধারণত আপনার অবস্থা যখন সেটেল থাকে না তখনই সাধারণত বাইরের অনেক ষড়যন্ত্র এখানে চান্স নেয় এবং তখনই সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয়। আমার মনে হয় উনি তাই বলেছেন। তো অন্য রাজনৈতিক দলের এক এক ধরনের রিয়াকশন থাকতে পারে, বাট আমি আমার জায়গা থেকে এটা প্রচণ্ড পজিটিভভাবে দেখি। বিকজ এই সরকার, গত স্বৈরাচারী সরকারকে সরিয়ে দেওয়ার ইসে তো আর্মির একটা বিরাট ভূমিকা ছিল, স্পেশালি এই সেনাপ্রধানের একটা ভূমিকা ছিল। তো সুতরাং আল্লাহ না করুক যদি ওই পারপাস কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা না যেতে পারি, তো এটা আমাদেরও যেমন দায় দায়িত্ব, এটা সেনাবাহিনীরও তেমন দায় দায়িত্ব। আমি মনে করি ওই জায়গা থেকে উনি এটা বলতেই পারেন। জি, গণ অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে কিছুদিন আমরা কারাকারি দেখলাম, এখনো দেখি কেউ কেউ করেন, কে কাকে আশ্রয় দিয়েছে, কে কাকে মোবাইল কিনে দিয়েছে, কে কর্মসূচির নাম দিয়েছে, কে ডিবি অফিসে নির্যাতন সহ্য করেছে, কারা বেশি গ্রেফতার হয়েছে, এক যুগেরও বেশি সময় ধরে কারাবরণ করেছে বা গুম খুনের শিকার হয়েছে, নানান ধরনের আলোচনা আমরা দেখেছি। কিন্তু একটা বিষয় আপনারও চোখে পড়েছে হয়তো, গণ অভ্যুত্থানের সাধারণ জনতা যাদের কোনো প্ল্যাটফর্ম নেই, যারা প্রাণ দিয়েছে, আহত হয়েছেন, আন্দোলন শেষে যে যার পড়ার টেবিলে ফিরে গিয়েছে, যে যার কাজে ফিরে গিয়েছে, তারা বাদে সকলেই আসলে নিজেকে একজন মাস্টার মাইন্ড হিসেবে ভাবছেন কিনা, এই জিনিসটা আপনার ফিল হয় কিনা? মানে সেটাতে যদি ফিল করে, এক একটা গ্রুপ যদি নিজেকে মাস্টার মাইন্ড হিসেবে ফিল করে, তাতে কোনো কিছু দোষের দেখা? একদমই দোষের কিছু না, একদমই না। আমি মনে করি এটা একটা গণ অভ্যুত্থান, এটা ছাত্র জনতার অভ্যুত্থান। সো যে রাস্তায় দাঁড়িয়ে একটা ইট মেরেছে সেও মনে পুলিশের গায়ে, সেও মনে করে যে আমি এই কাজটা করেছি। তো ওনাকে ওই ক্রেডিটটা দিতে তো, এই কৃপণতা তো আমাদের দরকার নাই। আমি মনে করি সবাই মিলেই করেছে এই জিনিসটা। বাট অফকোর্স স্টুডেন্টরা লিড নিয়েছে, রাজনৈতিক দলগুলি যেহেতু সংঘবদ্ধ, রাজনৈতিক দলগুলি যেহেতু অর্গানাইজড, তারা এই জিনিসটার পিছিয়ে ছিল। তারা একটা পর্যায়ে তো তারা ওপেনই ছিল, আমরা তো আমাদের নেতা কর্মীরা তো ওপেনই ছিল। যার যে অবস্থান সেখান থেকে আপনি জানেন বিএনপির কত ছেলে মারা গিয়েছে, জামাতের মারা গিয়েছে, নূরের দলের মারা গিয়েছে, মানে গণ অধিকার আমার দলে 7 জন মারা গিয়েছে। যে যার জায়গা থেকে করেছেন, সাধারণ মানুষ তো করেছেনই, সাধারণ মানুষ যারা এসেছেন। তো আমি এই জিনিসটা, এই ক্রেডিটটা সম্পূর্ণ বাংলাদেশকে দিতে চাই। আমি এই জিনিসটাকে কোনোভাবেই ছোট করতে চাই না। যার কারণে আমি প্রথম থেকেই এই ছাত্রদেরকে বারবার বলতাম যে পাবলিক মিটিং হন, অফিসিয়াল আনঅফিসিয়ালি, যে তোমরা এই কৃপণতাটা করো না। তোমরা হয়তো লাস্ট 6 বলে 20 রান করেছো, বাট 180 রান আমরা করেছি। সো ওইটা না হলেও যেমন ওইটা দাম থাকতো না, আবার তোমরা না থাকলেও হয়তো আমরা জিততে পারতাম না। তো সবাই মিলেই আমরা দ্য টিম ওয়ান, দ্যাটস হোয়াট ম্যাটার্স। জি, যে নির্বাচনের কথা বলা হচ্ছে ডিসেম্বরে 2025-এ, যে নির্বাচনের কথাটা সবাই বলছে, সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করার সুযোগ থাকা উচিত কি উচিত না? দেখুন, এখানে দুইটা আপনার কথা আমাকে যদি জিজ্ঞেস করেন, এটার আনসার 2 ধরনের। একটা জিনিস আপনি যদি আমাকে মানে মোরাল স্ট্যান্ডিং থেকে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন,
আমি মনে করি আওয়ামী লীগের পলিটিক্যাল পার্টি হিসেবে বিচার হওয়া উচিত। বিকজ আওয়ামী লীগ 2-3 তারিখে আমরা তো জেলে ছিলাম, আমরা বের হয়ে দেখেছি পলিটিক্যাল পার্টি হিসেবে এই হত্যাকাণ্ডকে এন্ডোর্স করেছে। তো সুতরাং আমার মনে হয় সেখানে একটা বিচার হওয়া উচিত। সেই বিচারের মাধ্যমে যা হবে সেটা হবে, সেটা হলো পলিটিক্যালি। আর রাজনৈতিকভাবে আমি মনে করি না কোনো দলেরই ব্যান্ড হওয়া উচিত, সেটা আবার আরেকটা স্কুল অফ থট। তো সুতরাং আওয়ামী লীগের ব্যান্ড সেভাবে যদি আপনি চিন্তা করেন, এবং আমি যেটা দেখছি জাতিসংঘ থেকে আরোপ করে তারা, বাট আওয়ামী লীগের বিচারের সম্মুখীন হওয়া উচিত। এবং ওই বিচার যদি পার হয়ে আওয়ামী লীগ আসতে পারে তাহলে আওয়ামী লীগ আসবে। আর আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা বোধ নেই, এখন পর্যন্ত আওয়ামী লীগ ফর্মালি ক্ষমা চায় নেই। আর আওয়ামী লীগের এটা মানতে হবে যে জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করাটা অনেক মুশকিল হয়ে যাবে এবং এটা অসম্ভব হয়ে যাবে। কারণ এখনো গ্রাউন্ড রিয়ালিটি আওয়ামী লীগকে গ্রহণ করে না। আমরা হয়তো চেয়ার টেবিলে বলে বলতে পারি, বিকজ আমরা পলিটিক্যালি অনেকেই, কিন্তু আপনি গ্রামে নিতে পারবেন না, ইউনিয়নে নিতে পারবেন না, ঢাকার বাইরে আপনি নিতে পারবেন না, এই ঢাকাতেও আপনি নিতে পারবেন না। আওয়ামী লীগের যদি আমি কালকে খুলেও দেই সরকার যে আসেন আপনারা করেন, সাধারণ মানুষের একটা ক্ষোভ আওয়ামী লীগের উপরে আছে। সো গ্রাউন্ড রিয়ালিটি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। বাট আপনার কথায় যদি আমার জবাব দিতে হয়, আমি বলবো যে অনুশোচনা করলে প্রশ্ন আসতে পারে, কিন্তু আওয়ামী লীগের পার্টি হিসাবে ট্রায়াল ফেস করা উচিত। জি, কিন্তু আপনি যেমনটা বলছেন যে জুলাই অভ্যুত্থান বা এই 24কে ইগনোর করে, অস্বীকার করে কারো পক্ষে আসলে রাজনীতি করা সম্ভব না, কিন্তু 71কে অস্বীকার করে বা একপাশে সরিয়ে রেখে রাজনীতি করার কোনো টেন্ডেন্সি এখন আপনার চোখে পড়ে কিনা আমি একটু বলছি। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সাংবাদিকদের বলেছেন, মানে একটি গণমাধ্যমকে বলেছেন, আমার কাছে মনে হয় একটা পক্ষ 71কে পেছনে রাখতে চায়, 71কে পেছনে ফেলার একটা চিন্তা ভাবনা কারো মধ্যে থাকতে পারে, এরকমটা আশঙ্কা করছেন তিনি। এরকম আশঙ্কা আরও কয়েকজন রাজনীতিবিদের মুখ থেকে আমি শুনেছি এই জুলাই অগাস্টের পরেই। আপনি কি কোনো একটি পক্ষের মধ্যে এমন কোনো টেন্ডেন্সি দেখেন কিনা? একটি পক্ষ বা একটি পক্ষের তো কিছু না, এটা তো খুব খোলাখুলি ব্যাপার যে 71কে যতই আপনি সামনে নিয়ে আসবেন সবচেয়ে বড় প্রবলেম হবে জামাত ইসলামের। তো এটা একদম খোলা ব্যাপার বাংলাদেশের রাজনীতিতে। তো 71কে তত অ্যাভয়েড করতে চাবে জামাত ইসলামী। তো সুতরাং আমি শিওর ফখরুল সাহেব সেটাই মিন করেছে, উনি এত পলিটিক্যালি বলেছেন, যেটা বাংলাদেশের সবাই জানে। তিনি সাংবাদিক তাকে পাল্টা প্রশ্ন করেছিলেন যে আপনি নাম বা প্রকাশ করছেন না কেন, তিনি বলেছেন আমি বলতে চাই না, ওটা ওনার পার্সোনাল ব্যাপার। বাট এটা বাংলাদেশে আমরা তো নর্মাল সবাই জানে যে এই স্টিগমাটা তো জামাত ইসলামীর ক্যারি করতে হবে। 71-এর স্টিগমা, তো 71কে যত আপনি পর্দার আড়ালে রাখতে পারবেন জামাতকে আপনার তত ভালো রাজনৈতিক দল মনে হবে। আর জামাতকে যখন আবার আপনি 71 দিয়ে এই প্রজন্ম দেখা আরম্ভ করবে, তখন আবার জামাতের সেটাকে জাস্টিফাই করা মুশকিল হয়ে যাবে। তো আমার মনে হয় সেই কারণেই হয়তো 71কে নিয়ে আসতে চাচ্ছে। মানে এই মতলবটা কি আপনি কেবলমাত্র জামাতের মধ্যে দেখেন, আর কারোর মধ্যে কিছু? আর কোনো মধ্যে রাখলে বাংলাদেশের রাজনীতিতে ছিটকে পড়ে যাবে। স্বাধীনতা ক্ষেত্রে যদি আপনি স্বাধীনতা মুক্তিযুদ্ধর স্পিরিটকে আন্ডারমাইন করে রাজনীতি আপনি সাকসেসফুল হতে পারবেন না। আপনি ঘরের মধ্যে করতে পারেন, আপনি অ্যাট দ্য এন্ড অফ দ্য সাকসেসফুল হতে পারবেন না বাংলাদেশ। জি, 71-এ যে দলটি, যে রাজনৈতিক দলটির নেতৃত্বে 71 এলো, স্বাধীনতা এলো, সেই দলটির ভবিষ্যৎ আসলে বাংলাদেশে কি? এটা তো অনেক বড় একটা প্রশ্ন আপনি করেছেন যে আওয়ামী লীগের ভবিষ্যৎ তো আর আমরা বলতে পারবো না। আমরা আজকে বা সামনে কিছুদিনের অ্যানালিসিস করতে পারি যে এই ধরনের একটা আওয়ামী লীগ স্বভাবত এরকম ক্রাইসিস তো আওয়ামী লীগ আগে কখনো পড়েনি। 1975 সালে আওয়ামী লীগের একটা রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, যার কারণে আপনি বলতেও পারেন খুব হার্শলি যে আওয়ামী লীগের পতন হয়েছে। কিন্তু এইবার আওয়ামী লীগের সামাজিক পতন হয়েছে। এই পতনটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি, যার কারণে আমি বারবার বলি যে এরশাদ সাহেবের পতন হওয়ার পরও তার 3 দিনের মাথায় মিজান চৌধুরী তার বাড়িতে দল বানিয়েছিল বা দলের অফিস করেছিল। আজকে 7 মাস হয়ে গেল আওয়ামী লীগ একটা কুড়েঘরও পায়নি যে কেউ দাঁড়িয়ে বলবে। এখন কুড়েঘর পায়নি না কুড়েঘর খোঁজেনি, সেটাও একটা বড় ব্যাপার। যে আওয়ামী লীগের ভবিষ্যৎ সামনে কি হবে এটা নির্ভর করবে যে আওয়ামী লীগের নেতৃত্ব কি হবে। একসময় যখন বলা হতো যে শেখ হাসিনা ছাড়া কোনো অল্টারনেট নাই, শেখ হাসিনার কোনো অল্টারনেট নাই, ইটস শেখ হাসিনা। এখন আওয়ামী লীগের আবার একটা গ্রুপ মনে করছে যে এই শেখ হাসিনাই যে স্ট্রেংথ ছিল, তাহলে কি আপাকেই বাদ দিতে হবে, আপাই কি লায়াবিলিটি? একটা গ্রুপ ন্যাচারালি চিন্তা করতেই পারে। আবার আওয়ামী লীগেরও যত বক্তৃতা আওয়ামী লীগ সভানেত্রীর কাছ থেকে শুনেছি, আওয়ামী লীগ নেতৃত্ব পরিবর্তন হওয়ারও কোনো সুযোগ বা কোনো মানসিকতা দেখি না। আমার যেটা অ্যানালিসিস যে আওয়ামী লীগ চাচ্ছে আওয়ামী লীগ যাতে ব্যান্ড হয়ে যায়, যেটা একটা কথা ছিল, তাহলে আওয়ামী লীগের নির্বাচনে আসতে হবে না, আওয়ামী লীগ সারা পৃথিবীতে কাটতে পারবে এবং আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তনের আর কোনো সুযোগ নাই।
কারণ আর যদি ব্যান না হয় এবং আওয়ামী লীগ যদি নির্বাচন, ব্যান তো হচ্ছে না আমার যে পলিটিক্যাল ধারণা, আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য খোলা, আওয়ামী লীগ আসুক নির্বাচন করতে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের কিন্তু দায়িত্ব নিয়ে একটা প্রশ্ন উঠবে। বিকজ আমার মনে হয় না সভানেত্রী এই মুহূর্তে ওই মোরাল জায়গায় আছেন যে উনি জেল খেটে জেলে থেকে বসে ওটা করবে। ওটা করার জন্য অনেক মোরাল সাপোর্ট লাগে, যেটা আপনার 1/11-এর সময় ছিল, যে উনি দেশে ফিরে এসে করেছেন বিকজ পিপল ওয়ার উইথ হার। ওই সময় একটা বড় জনসমর্থন ছিল। এখন ওই জিনিসটা না, এখন আওয়ামী সমর্থন আছেন, জনসমর্থন কিন্তু নাই। এবং ওনার একটা সময় ধরেন 5ই আগস্টের আগে একটা সময় আওয়ামী লীগ সরকার যখন ছিল, মনে হতো না আপনার যে আওয়ামী লীগ রিপ্রেজেন্ট করতো, বা বিষয়টা এমন মনে হতো যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আর কোনো মানুষ নেই, বাংলাদেশে যা আছে সবই আওয়ামী লীগ। এখন যদি সেই দলের নেতাকর্মীরা, নেতারা বিশেষ করে ফেরত আসে এবং দলকে আবার গোছানোর চেষ্টা করে, আসলেই কি বাংলাদেশে এখন যে সিচুয়েশন, এখন আমার মনে হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ বলেই কিছু নেই, সেটা কি সম্ভব? না, আপনার বুঝতে হবে পুরো সিচুয়েশনটা কিন্তু আলাদা একটা জিনিস। ঘুরে দাঁড়ানোর যে রাজনীতি, সেখানে না একটা মোরাল জায়গা থাকে। এখন আওয়ামী লীগ কিন্তু 75-এর পরও ঘুরে দাঁড়িয়েছে, আওয়ামী লীগ কিন্তু 1/11-এর পরও ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু এখন আওয়ামী লীগ চোর, এখন আওয়ামী লীগ দুর্নীতিবাজ। এখন যে আওয়ামী লীগকে আপনি এত ভালো মনে করতেন, সে আওয়ামী লীগ এস আলমের পকেটে, দরবেশের পকেটে, আরও অনেকের পকেটে। এক একটা এমপি মন্ত্রীর 250, 300, 400, 500 বাড়ি, পিয়নের কাছে 400 কোটি টাকা। এই লায়াবিলিটিগুলি আপনার নিতে হবে, এই জিনিসগুলি। সো আওয়ামী লীগ দেশে বিদেশে বদনাম হয়ে গিয়েছে, আওয়ামী লীগের হাতে রক্ত, আওয়ামী লীগ 3বার গণতন্ত্র হত্যা করেছে। সো এত বড় এক্সট্রা ব্যাগেজ নিয়ে ওই ক্যালিবারের, ওই স্ট্যাচারের কোনো নেতা নাই যে এসে বলবে যে আমি ঘুরে দাঁড়াবো। আর যে আসবে সে এখন এভিয়ান পানি খায়, তার প্রেফারেন্স চেঞ্জ হয়ে গিয়েছে। আপনি বুঝতে পারছেন, একসময় যারা এই রাজনীতিটা করত